ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা যে ক্লাসটা করব, আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ সেট একটা আলোচনা করব। তো আজকের যে প্রশ্নটা রয়েছে, আজকের প্রশ্নগুলো তোমার 28শে ডিসেম্বর, কবে 28শে ডিসেম্বর 2020 সিবিটি 1, ঠিক আছে, সিবিটি 1-এর প্রশ্ন থাকবে। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা আজকে রয়েছে সেটা হচ্ছে কি, পট্টচিত্র শৈলী কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকর্মগুলির মধ্যে একটি? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, বিহার নাকি উড়িষ্যা? তো তোমরা উত্তরটা দাও। দেখো, পট্টচিত্র, ঠিক আছে, কি বললাম? পট্টচিত্র। পট্টচিত্র কোথাকার? পট্টচিত্র হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার হচ্ছে পট্টচিত্র। এরপর প্রত্যেকটা রাজ্যেরই, বেশিরভাগ রাজ্যের, ভারতে যতগুলো রাজ্য রয়েছে তো বেশিরভাগ রাজ্যের নিজস্ব কিছু পেন্টিং রয়েছে, ঠিক আছে। যেমন অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের হচ্ছে তোমার কলমকারী। অন্ধ্রপ্রদেশের কি? কলমকারী, ঠিক আছে। বিহার, বিহারেরটা হচ্ছে মধুবনী পেন্টিং, খুব বিখ্যাত মধুবনী। এবং রাজস্থানের কি? ফাড। ফাড পেন্টিং কোথাকার? রাজস্থান। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পেন্টিং কি? এটা হচ্ছে কালীঘাট। মনে রাখবে, যখনই পেন্টিং এর কথা আসবে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে কালীঘাট, ঠিক আছে। আচ্ছা, ছত্তিশগড়, ছত্তিশগড়েরটার নাম কি? গোন্ডা বা গোডনা, কি বলা হয়? গোডনা, ঠিক আছে। এরপর হয়েছে তোমার বিখ্যাত যেগুলো, সেগুলো লিখে নাও। একটা হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র হচ্ছে তোমার ওয়ারলি পেন্টিং। ওয়ারলি পেন্টিং, এটা কোথাকার? মহারাষ্ট্রের, ঠিক আছে। এরপর হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু, তামিলনাড়ুটা কি? তাঞ্জোর পেন্টিং। উত্তরাখণ্ড, খুব বিখ্যাত, হ্যাঁ, এটা পরীক্ষায় অনেকবার এসছে, এসএসসির প্রশ্নে বেশি দেখতে পাবে। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড হচ্ছে আইপান। উত্তরাখণ্ডের যে পেন্টিং সেটা হচ্ছে আইপান, ঠিক আছে। এরপর দেখো, কালীঘাট, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরাখণ্ড হয়ে গেছে। কর্ণাটক, কর্ণাটকের যে পেন্টিং সেটাকে কি বলা হয়? কর্ণাটকের পেন্টিং চিত্তরা, কি বলা হয়? চিত্তরা, বোঝা গেছে। গুজরাট, গুজরাটের পেন্টিং, দেখো, গুজরাটের পেন্টিংকে বলা হয় পিঠোরা পেন্টিং। কি বলা হয়? পিঠোরা, পিঠোরা পেন্টিং, ঠিক আছে। নেক্সট, তাহলে গুজরাট হয়ে গেল। এরপর আমরা নর্থ ইস্টের কয়েকটা রাজ্য দেখে নিই, যেমন অরুণাচল প্রদেশ। এটাই পরীক্ষায় বেশি আসে, অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশের যে পেন্টিংটা রয়েছে তার নাম হচ্ছে থাংকা, ঠিক আছে। কি নাম? থাংকা। এটা হচ্ছে অরুণাচল প্রদেশের। আরেকটা হচ্ছে জম্মু কাশ্মীরের পেন্টিং, যেটা আসে পরীক্ষায়, ডাব্লিউবিপি 2013-তে এসেছিল, ঠিক আছে, জম্মু কাশ্মীর। তো তার নাম হচ্ছে ভাসোলি, বাসোলি। বাসোলি পেন্টিং কোথাকার? বাসোলি হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি রয়েছে। নিচের কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতের সেভেন বোন বা সেভেন সিস্টার, ঠিক আছে, কি বলছে? সেভেন সিস্টারের অংশ নয়। দেখো, সেভেন সিস্টারের অংশ নয়, ত্রিপুরা, সিকিম, মেঘালয় নাকি মিজোরাম? তো উত্তরটা প্রথমে দেখে নাও, যে সেভেন সিস্টার রয়েছে তার অংশ নয় হচ্ছে সিকিম। সিকিমকে কি বলা হয় জানো? সিকিমকে বলা হয় সেভেন সিস্টারের ভাই, সেভেন সিস্টারের ভাই। দেখো, আমাদের নর্থ ইস্টে যে রাজ্যগুলো রয়েছে সেইগুলোকে একত্রে বলা হচ্ছে তোমার কি? একত্রে বলা হয় সেভেন সিস্টার। নর্থ ইস্টের রাজ্যগুলো কি কি রয়েছে? একটা হচ্ছে আসাম, ঠিক আছে, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়। এই যে সাতটা রাজ্য রয়েছে, এই সাতটা রাজ্যকে একত্রে বলা হয় তোমার কি? সেভেন সিস্টার। এই সাতটা রাজ্যকে বলা হচ্ছে সেভেন সিস্টার। সেভেন সিস্টার বলার কারণ কি জানো? এই যে রাজ্যগুলো দেখতে পাচ্ছ,
এই রাজ্যগুলো সমস্ত কিন্তু একটা রাজ্য থেকেই ভেঙে হয়েছে, সেটা হচ্ছে আসাম। আসাম রাজ্য থেকে ভেঙেই কিন্তু বাকি সমস্ত রাজ্যগুলো তৈরি হয়েছে। সেভেন সিস্টার হলো। তো এই যে সেভেন সিস্টার, এই নামকরণটা কে করেছিল? প্রশ্ন আসতে পারে যে নর্থ ইস্টের 7টা রাজ্যকে সেভেন সিস্টার বলে নাম কে দিয়েছিল? তো তার নাম হচ্ছে জ্যোতি প্রসাদ শইকিয়া। কি নাম? জ্যোতি প্রসাদ শইকিয়া। ঠিক আছে, ইনি একজন ত্রিপুরার, ঠিক আছে, ত্রিপুরার জার্নালিস্ট বা সাংবাদিক। তিনি হচ্ছেন ত্রিপুরা সাংবাদিক এবং 1972 সালে, কত সালে? 1972 সালে কি নামকরণ করেছিলেন? সেভেন সিস্টার। এই যে 7টা রাজ্য রয়েছে, সেভেন সিস্টার। আর এই সেভেন সিস্টারের ভাই কাকে বলা হয়? সেভেন সিস্টারের ভাই বলা হচ্ছে সিকিমকে। ঠিক আছে, এরপর দেখো আসাম থেকে কবে কোন রাজ্যগুলো ভেঙে গেছে। তো মনে রাখবে 1963 সালে, 1963-তে আসাম থেকে ভেঙে একটা রাজ্য তৈরি হয়, তার নাম হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, এরপর 1963-র পর 1972, 1972, এই সময় আবার আসাম থেকে ভেঙে 3টা রাজ্য তৈরি হয়। ঠিক আছে, 3টা রাজ্য একসাথে। একটা হচ্ছে মেঘালয়, একটা হচ্ছে ত্রিপুরা, আর একটা হচ্ছে মণিপুর। তো এই যে 3টা রাজ্য রয়েছে, এই 3টাও আসাম থেকে ভেঙে 1972 সালে আলাদা আলাদা রাজ্য তৈরি হয়। এরপর হচ্ছে 1987, এই সময় আসাম থেকে আলাদা হয় কোন দুটি রাজ্য? একটা হচ্ছে মিজোরাম, আর একটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। তো দেখো নর্থ ইস্টে যতগুলো রাজ্য আছে সব কিন্তু আসাম থেকেই ভেঙে হয়েছে। মানে আগে সম্পূর্ণ যে নর্থ ইস্ট ছিল সেটা ছিল অহোম রাজবংশের আন্ডারে। কার আন্ডারে? অহোম রাজবংশের আন্ডারে। ঠিক আছে, তো এই যে অহোম ডাইনেস্টি ছিল তাদের সম্পূর্ণটাই ছিল কি? আসাম। আসাম থেকে নাগাল্যান্ড হয় 1963-তে, তারপর আসাম থেকে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, তারপর হচ্ছে 1987 থেকে আসাম থেকে ভেঙে আবার মিজোরাম, অরুণাচল প্রদেশ। বোঝা গেছে? এবং আরো একটা এখন বর্তমানে সিচুয়েশন এসেছে যে আসাম থেকে ভেঙে আরো একটা নতুন রাজ্য তৈরি হতে পারে, সেটা হচ্ছে বোডো রাজ্য। কারণ কি? আসামের একটা উপজাতি রয়েছে, তার নাম হচ্ছে বোডো ট্রাইব। তো তারা কি করতে চাইছে? তারা আসামটাকে আরো ভেঙে নিজেদের জন্য একটা আলাদা রাজ্য তৈরি করতে চাচ্ছে, কিন্তু এখনো হয়নি। তো ভবিষ্যতে কিন্তু আসাম থেকে ভেঙে আরো একটা নতুন রাজ্য তৈরি হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ঠিক আছে, তো এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে, এটা কোথায় অবস্থিত? হেগ, প্যারিস, ওয়াশিংটন ডিসি নাকি নিউ ইয়র্ক? তো মনে রাখবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটার হেডকোয়ার্টার হচ্ছে দা হেগ। কোথায়? দা হেগ। দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা হচ্ছে ইউনাইটেড নেশনের একটা অংশ, ইউনাইটেড নেশনের একটি অর্গান বা অঙ্গ। কোনটা? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটার স্থাপনা হয় কখন? এটার স্থাপনা হয় তোমার 1946-এ। ঠিক আছে, এবং এটার হেডকোয়ার্টার কোথায়? দা হেগ। এই হেগ শহরটি কোথায় অবস্থিত? নেদারল্যান্ডে। ঠিক আছে, নেদারল্যান্ড। তো মনে রাখবে যে ইউনাইটেড নেশন রয়েছে তার প্রত্যেক কটা অর্গানের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। ঠিক আছে, কোথায়? নিউ ইয়র্ক। কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একমাত্র অর্গান যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কের বাইরে এবং কোথায় অবস্থিত? দা হেগ, নেদারল্যান্ড দেশে অবস্থিত। ঠিক আছে, তো এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা রয়েছে? দুটা, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ফ্রেঞ্চ। ঠিক আছে, এই দুটা হচ্ছে এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে। এরপর দেখো কোর্ট, কোর্ট মানে কি থাকবে, জাজ। তো এই কোর্টে কতজন জাজ থাকে, তো জাজ সংখ্যা হচ্ছে 15 জন। কতজন, 15 জন। ঠিক আছে, তো 15 জনের মধ্যে একজন হচ্ছে চিফ জাস্টিস আর বাকি 14 জন হচ্ছে সদস্য। ঠিক আছে, বোঝা গেছে। তো 15 জন থাকে জাজ, এবং এদের কার্যকাল কতদিন হয়, কার্যকাল হচ্ছে 9 বছর। ঠিক আছে, এরপর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে প্রথম ভারতীয় জাজ কে ছিলেন। একটা প্রশ্ন আসতে পারে যে প্রথম, ফার্স্ট ভারতীয় জাজ কে ছিলেন, তার নাম হচ্ছে স্যার বেনেগাব। স্যার বেনেগাব, ঠিক আছে, প্রথম ভারতীয় জাজ। আচ্ছা, ইন্টারন্যাশনাল কোর্ট যেটা রয়েছে সেখানকার প্রথম ভারতীয় চিফ জাস্টিস, ফার্স্ট ভারতীয় চিফ জাস্টিস কে ছিলেন, তার নাম হচ্ছে তোমার নাগেন্দ্র সিং। নাগেন্দ্র সিং, ঠিক আছে। এবং বর্তমানে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বর্তমানে ভারতীয় জাজ কে রয়েছেন, বর্তমানে ভারতীয় জাজ, ঠিক আছে, তার নাম হচ্ছে দলবীর পাঠক। ঠিক আছে, দলবীর পাঠক, বোঝা গেছে। আর বর্তমানে চিফ জাস্টিস কে রয়েছেন সেটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। পরবর্তী প্রশ্ন দেখো, কে বলেছেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো। ঠিক আছে, কে বলেছেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো। 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ, একটা পেজ প্রয়োজন হবে এখানে। ঠিক আছে, হুম, তো দেখো, স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো, ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে নাকি চন্দ্রশেখর আজাদ। তো বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে, 1916 সালে এই উক্তিটি দিয়েছিলেন যে স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই বা আমি তা পাবই। ঠিক আছে, এরপর আমাদের যে ফ্রিডম ফাইটাররা রয়েছে বা, ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম স্লোগান রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, এসসি বোস, তিনি কি উক্তি দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আরেকটা কি দিয়েছিলেন, দিল্লি চলো। ঠিক আছে, তো এই দুটো উক্তি কে দিয়েছিলেন, সুভাষচন্দ্র বোস। ঠিক সেরকম ভাবে একটা খুব বিখ্যাত উক্তি রয়েছে, ইনকলাব জিন্দাবাদ। ঠিক আছে, ইনকিলাব জিন্দাবাদ। তো এই যে ইনকলাব জিন্দাবাদ, এই উক্তিটা প্রথম কে দিয়েছিল জানো, প্রথম, সবার প্রথম এই উক্তিটা দিয়েছিল মৌলানা হসরত মোহানি। ঠিক আছে, কি নাম, মৌলানা হসরত মোহানি। তো প্রথমবার ইনকলাব জিন্দাবাদ এই উক্তিটা দিয়েছিলেন মৌলানা হসরত মোহানি। এরপর তোমরা বলবে স্যার আমরা তো এটা শুনে এসেছি ভগৎ সিং। তোমরা ঠিক শুনেছো, ইনকলাব জিন্দাবাদ পপুলার করেছিল কে, তার নাম হচ্ছে শহীদ ভগৎ সিং। শহীদ ভগৎ সিং, ঠিক আছে।
ঠিক সেরকম আরো একটা উক্তি হয়েছে, আরাম হারাম হ্যায়। কি নাম? আরাম হারাম হ্যায়। ঠিক আছে, মানে আরাম করাটাই সব থেকে বড় বেঈমানি। এটা কে বলেছিল? জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, এরপর দেখো ডু অর ডাই। ডু অর ডাই, করো অথবা মরো, করেঙ্গে ইয়া মরেঙ্গে, কে বলেছিল? মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধীজি বলেছিলেন। ঠিক আছে, তারপর রয়েছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে, এটা কে বলেছিলেন? পণ্ডিত মদন মোহন মালব্য। কি নাম? পণ্ডিত মদন মোহন মালব্য। ঠিক আছে, তিনি এই স্লোগানটি দিয়েছিলেন যে সত্যমেব জয়তে, সত্যের জয় সর্বদা হবে। এরপর এখান থেকে একটা প্রশ্ন আসে, এই যে সত্যমেব জয়তে, এই কথাটা পণ্ডিত মদন মোহন মালব্য কি তৈরি করেছিলেন? না, সত্যমেব জয়তে এই যে উক্তিটি রয়েছে, এটা আমরা আমাদের উপনিষদ, তার নাম হচ্ছে মুন্ডক উপনিষদ। ঠিক আছে, মুন্ডক উপনিষদ থেকে নিয়েছিলাম। কোন উপনিষদ থেকে? মুন্ডক উপনিষদ থেকে। ঠিক আছে, এরপর হচ্ছে জয় জওয়ান জয় কিষান। জয় জওয়ান জয় কিষান, এই উক্তিটা কার? এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। তোমরা জানো কি, এই যে লাল বাহাদুর শাস্ত্রী রয়েছে, এনার জন্মদিন কিন্তু 2 অক্টোবর। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ মানুষ 2 অক্টোবর শুধুমাত্র গান্ধীজির জন্মদিন হিসাবেই জানে, কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনও কিন্তু 2 অক্টোবর। ঠিক আছে, এরপর হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা কে বলেছিল? মোহাম্মদ ইকবাল। কে বলেছিল? মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, সারে জাহাঁ সে আচ্ছা। এবং এরপর আরো একটা গুরুত্বপূর্ণ দেখবে উক্তি পাওয়া যায়, সেটা হচ্ছে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কবিতা। ঠিক আছে, একটা কবিতার লাইন, যে কবিতাটা কে লিখেছিলেন? লিখেছিলেন বিসমিল আজিমাবাদী। কে লিখেছিলেন এই যে কবিতাটা? এটা লিখেছিলেন বিসমিল আজিমাবাদী। ঠিক আছে, এটা একটা উর্দু কবিতা। কি? सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। ঠিক আছে, যার অর্থ হচ্ছে, অর্থটা জেনে লাভ নেই, এই তো এটা একটা হাতিয়ার है, लिया हथियार दुश्मन तक में बैठा उधर, और हम तैयार है सीने लिए अपनी इधर, खुद से खेलेंगे होली अगर वतन मुश्किल में है, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है लिए हथियार दुश्मन तक में बैठा उधर, और हम तैयार है सीने लिए अपना इधर। ঠিক আছে, তো এটা একটা কবিতা উর্দু। চলো নেক্সট, হোয়াট ইজ UBUNTU। ঠিক আছে, এটা একটা কম্পিউটারের কোড। এটা কি একটা মালওয়্যার, নাকি অপারেটিং সিস্টেম, নাকি এক্সটার্নাল হার্ড ড্রাইভস, নাকি ওয়েব ব্রাউজার? তো UBUNTU এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। ঠিক আছে, কম্পিউটারের অপারেটিং সিস্টেম, যেমন OS, ঠিক সেরকম UBUNTU। এরপর নিচের কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? গোবি মরুভূমি ইউরোপ, নর্থ আমেরিকা, এশিয়া, নাকি আফ্রিকা? গোবি মরুভূমি অবস্থিত হচ্ছে তোমার এশিয়াতে। এশিয়ার কোন জায়গায়? চীন এবং মঙ্গোলিয়ার। ঠিক আছে, কোন জায়গায়? চীন এবং মঙ্গোলিয়া, এই দুটো দেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত হচ্ছে গোবি মরুভূমি। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় লার্জেস্ট মরুভূমির নাম কি? এটা হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকা, কিন্তু এটা মনে রাখবে শীতল মরুভূমি। এটা হচ্ছে শীতল মরুভূমি, কোল্ড ডেজার্ট। ঠিক আছে, আন্টার্কটিকা। আর যদি বলা হয় পৃথিবীর সব থেকে বড় হট, ঠিক আছে, সব থেকে গরম মরুভূমি কোনটা? তার নাম হচ্ছে সাহারা। কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। ঠিক আছে,
আর ভারতে কোন মরুভূমিটা অবস্থিত, তার নাম হচ্ছে থর মরুভূমি, থর বা থার। ঠিক আছে, নেক্সট, কম্পিউটারের কোন অংশকে মস্তিষ্ক বলা হয়, সিপিইউ, মনিটর, হার্ড ডিস্ক নাকি রোম? তো দেখো, ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়, সিপিইউ কে। ব্রেনের কি কাজ, ব্রেনের কাজ হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন যে ডাটা সেটাকে প্রসেস করা, যখন যেখানে যেমন ইনফরমেশন প্রয়োজন পাঠানো, ব্রেন সেটাই কাজ করে। আর সিপিইউ কি করে, সিপিইউ হচ্ছে আমাদের যখন কম্পিউটারে যে জিনিসটা প্রয়োজন সেইটাকে প্রসেস করে পাঠানো বা সেই ইনফরমেশন দেওয়ার কাজটা করে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সম্পূর্ণ নাম। তো ব্রেন এবং সিপিইউর কাজটা ঠিক একই রকম। এরপর দেখো রোম, রোমের সম্পূর্ণ নাম কি, রোমের হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আর ঠিক একই রকম হয় র্যাম, র্যামের সম্পূর্ণ নাম কি, র্যাম হচ্ছে তোমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নেক্সট, সবরিমালা মন্দির কোথায় অবস্থিত, কেরালা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা নাকি মহারাষ্ট্র? সবরিমালা, সবরিমালা মন্দির। ঠিক আছে, সবরিমালাটা কে জানো, দেখবে রামায়ণে প্রভু শ্রী রামচন্দ্র একজনকার এটো মানে ফল খেয়েছিল, যার খেয়েছিল তার নাম হচ্ছে সবরিমালা। তো তাকে নিয়ে একটা মন্দির তৈরি হয়েছে, কোথায় অবস্থিত, কেরালা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা নাকি মহারাষ্ট্র? তো এটা অবস্থিত হচ্ছে তোমার কেরালাতে। ঠিক আছে, কোথায় অবস্থিত, কেরালা। এরপর দেখো বিভিন্ন রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে, তার মধ্যে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে কি কি মন্দির রয়েছে, একটা হচ্ছে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির, তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের খুব গুরুত্বপূর্ণ একটা মন্দির। আরেকটা হচ্ছে কোলানু ভারতী মন্দির, কোলানু ভারতী মন্দির। মনে রাখবে এই যে কোলানু ভারতী মন্দির, এটা হচ্ছে মা সরস্বতীর মন্দির। ঠিক আছে, কার মন্দির, মা সরস্বতী। মা সরস্বতী কে, বিদ্যার দেবী, এই যে পড়াশোনা, ঠিক আছে, এগুলো দেবীকে মা সরস্বতী। এরপর উড়িষ্যা, উড়িষ্যাতে দেখো তিনটা মন্দির খুব বিখ্যাত, একটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির, এটা কোথায় অবস্থিত, ভুবনেশ্বর। আরেকটা হচ্ছে তোমার সূর্য মন্দির, কোনারকের সূর্য মন্দির। আবার আরেকটা হচ্ছে তোমার জগন্নাথ মন্দির। তাহলে তিনটা মন্দির খুব বিখ্যাত উড়িষ্যায়, লিঙ্গরাজ মন্দির, সূর্য মন্দির এবং জগন্নাথ মন্দির। আর মহারাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে তোমার একটা হচ্ছে শিরডি সাই বাবা, আর একটা হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির। ঠিক আছে, এটা খুব বিখ্যাত, সিদ্ধি বিনায়ক মন্দির। একটা আছে তোমার সাই বাবার মন্দির, আর একটা আছে তোমার খান্ডোবা। এই তিনটা মন্দির হচ্ছে মহারাষ্ট্রে। ঠিক আছে, নেক্সট, নিচের কোন পথটি শ্রীনগর থেকে লেহ কে যুক্ত করে? ঠিক আছে, তো এখানে আছে শ্রীনগর, এখানে আছে লেহ। তো শ্রীনগর থেকে লেহ কোন পথটা যুক্ত করে, কোন পাস, এখানে বলা হচ্ছে পাস বা গিরিপথ, বা গিরিপথ। গিরিপথ কি, দুটা পাহাড়ের মাঝের যে রাস্তা, ঠিক আছে, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, তো এই যে মাঝের যে রাস্তা, সেই রাস্তাকে বলা হচ্ছে গিরিপথ। তো কোন গিরিপথটি শ্রীনগর থেকে লেহকে যুক্ত করে, নাথুলা, বারালা, জেলা জয়লাপলা নাকি জজিলা? তো মনে রাখবে শ্রীনগর থেকে লে সেটা হচ্ছে জজিলা পাস। ঠিক আছে, জজিলা পাস। ঠিক আছে, এরপর দেখো
কয়েকটা গুরুত্বপূর্ণ পাস বা গিরিপথের নাম তোমরা একটু নোট করে নাও। একটা হচ্ছে রোহতাং, রোহতাং গিরিপথ। এটা কি করে? এটা প্রথমত কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত, এবং এটা মানালি টু লাহুলা, ঠিক আছে, এই জায়গাটাকে যুক্ত করে। এরপর একটা হচ্ছে বড় লাচলা, বড় লাচলা এটা কি? এটা হচ্ছে লে টু মানালি, ঠিক আছে। লে টু মানালি বলতে দেখো আবার ম্যাপ, ঠিক আছে, এইখানে আছে লে, এইখানে আছে মানালি। তো লে টু মানালি কানেক্ট করছে কে? তার নাম হচ্ছে বড় লাচলা, ঠিক আছে। আরেকটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, সরি অরুণাচল প্রদেশে। আচ্ছা এই ম্যাপটাকে বাড়িয়ে দিয়ে, তো এখানে অরুণাচল প্রদেশ। তো এই যে অরুণাচল প্রদেশে রয়েছে, এখানে দুটা পাস খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে বোমডিলা পাস, ঠিক আছে, মনে রাখবে বোমডিলা। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার মুম্বাই, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের দেখো, ঠিক আছে, ভারতের ম্যাপ। তো এইখানে হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের দুটা গিরিপথ খুব গুরুত্বপূর্ণ। একটার নাম হচ্ছে থালঘাট, একটার নাম হচ্ছে থালঘাট, আর একটার নাম হচ্ছে ভোরঘাট, ঠিক আছে। এটা দুটাই হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। কোথায়? মুম্বাই। তো মনে রাখবে মুম্বাই, এটা এরকম ভাবে মনে রাখবে, ঠিক আছে। মুম্বাই থেকে থানে যে গিরিপথটা কানেক্ট করে তার নাম হচ্ছে কি? থালঘাট। মুম্বাই থেকে থানে থালঘাট, ঠিক আছে। আর মুম্বাই থেকে ভোর বলে একটা জায়গা আছে, ভোর, এটার নাম কি? এটা হচ্ছে ভোরঘাট, ঠিক আছে। এই কয়েকটা গিরিপথ খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে ঘটিত হয়েছিল? 1556, 1576, 1536, 1526। তো পানিপথের যুদ্ধ কতবার হয়েছিল জানো? 3বার। পানিপথ কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে তোমার হরিয়ানা, বর্তমানের হরিয়ানাতে অবস্থিত হচ্ছে পানিপথ। তো দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তোমার 1556 সালে। সেকেন্ড যে যুদ্ধটা, এটা হয়েছিল 1556। কার কার মধ্যে হয়েছিল? দেখো একটা ছিল আকবর, আর একটা ছিল হেমু, ঠিক আছে। এই দুজনকার মধ্যে 1556-এর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়, এবং জিতেছিল কে? সেটা হচ্ছে তোমার আকবর। বোঝা গেছে? আচ্ছা, প্রথম পানিপথের যুদ্ধ ফার্স্ট বার কখন হয়েছিল? 1526, বাবরের সাথে ইব্রাহিম লোদি। কার কার মধ্যে হয়েছিল? বাবর ভার্সেস ইব্রাহিম লোধি। তো এখানে জিতেছিল কে? তার নাম হচ্ছে বাবর, বাবর জিতেছিল। এরপর হচ্ছে সেকেন্ড হয়ে গেল, থার্ড যে 3 নাম্বার যে পানিপথের যুদ্ধ, সেটা হয়েছিল তোমার 1761-এ, 1761। কার কার মধ্যে হয়েছিল? মারাঠা ভার্সেস দুরানি। দুরানিটা কোথায়? আফগানি শাসক, ঠিক আছে। তো মারাঠাদের হয়ে কে লড়াই করেছিল? তার নাম হচ্ছে সদাশিব রাও। আর দুরানির তরফ থেকে কে ছিল? আহমেদ শাহ দুরানি, আহমদ শাহ দুরানি, ঠিক আছে। তো দেখো 1500, দেখো প্রথমটা হচ্ছে 1526, সেকেন্ড হচ্ছে 1576, এসে 56। তো দেখো এখানে 26, এখানে 56, মনে রাখবে, ঠিক আছে। আর লাস্ট হয়েছিল 1761। বোঝা গেছে? চলো, প্রার্থনা সমাজ,
প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, আত্মারাম পাণ্ডুরং নাকি স্বামী বিবেকানন্দ? তো এই যে প্রার্থনা সমাজ রয়েছে, ঠিক আছে, তো প্রার্থনা সমাজের যে স্থাপনা সেটা করেছিল কে? আত্মারাম পাণ্ডুরং। ঠিক আছে, আত্মারাম পাণ্ডুরং তিনি এটি স্থাপনা করেন। আচ্ছা, কত সালে করেছিল? 1867-এ স্থাপনা করেন। কে করেছিলেন? আত্মারাম পাণ্ডুরং। তার সাথে কে হেল্প করেছিল? মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, এই দুজন হচ্ছে সংস্থাপক, আর এই দুজনকে হেল্প করেছিল যে, তার নাম হচ্ছে তোমার কেশব চন্দ্র সেন। ঠিক আছে, হেল্প করেছিল কে? কেশব চন্দ্র সেন। এরপর দেখো, এই যে মহাদেব গোবিন্দ রানাডে রয়েছেন, ঠিক আছে, এনাকে বলা হয় পশ্চিম ভারতের সাংস্কৃতিক বা নবজাগরণের পুনঃজাগরণের সরি বলছি দাঁড়াও, এনাকে বলা হয় পশ্চিম ভারতের সাংস্কৃতিক নবজাগরণের অগ্রদূত। ঠিক আছে, তাহলে পশ্চিম ভারতের সাংস্কৃতিক নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? মহাদেব গোবিন্দ রানাডে। এরপর দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতী, ইনি কি স্থাপনা করেছিলেন 1875 সালে? আর্য সমাজ। ঠিক আছে, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় তোমার 1828 সালে করেছিলেন কি? ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজ। এবং 1815 সালে করেছিলেন আত্মীয় সভা। ঠিক আছে, তিনি দুটি খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, একটা হচ্ছে ব্রহ্ম সমাজ 1828 সালে, এবং 1815 সালে আত্মীয় সভা। রাজা রামমোহন রায়কে কি বলা হয়? আধুনিক ভারতের আধুনিক ভারতের দূত বা ভারতের নবজাগরণের দূত। কি বলা হয়? ভারতের নবজাগরণের দূত। আর রাজা রামমোহন রায়কে এই যে রাজা উপাধি, এটা কে দিয়েছিল জানো? এটা হচ্ছে মুঘল সম্রাট আকবর দ্বিতীয় রাজা উপাধিটা দিয়েছিলেন। ঠিক আছে, এরপর হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কে ছিলেন? রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য। যদিও স্বামী বিবেকানন্দ কে ছিল এটা অন্য কারোর নাম নিয়ে প্রমাণ করার প্রয়োজন নেই, কিন্তু এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য ছিলেন, এবং তিনি রামকৃষ্ণ মিশনের স্থাপনা করেন। রামকৃষ্ণ মিশন তার স্থাপনা করেন 1897-এ। ডেট হচ্ছে 5ই মে। ঠিক আছে, কোথায় করেছিলেন? আমাদের ওয়েস্ট বেঙ্গল, কামারপুকুর জয়রামবাটি। ঠিক আছে, ওইখানে। এরপর দেখো, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? রাজতরঙ্গিনী জয়দেব, কালিদাস, কলহন নাকি চন্দ বরদায়? তো রাজতরঙ্গিনী হচ্ছে তোমার একটা বই, এই বইয়ের মধ্যে তোমার কাশ্মীরের যে ইতিহাস, কাশ্মীরের ইতিহাস পাওয়া যায় কোথা থেকে? রাজতরঙ্গিনী পুস্তকটি থেকে। এটা লিখেছিলেন কে? কলহন। কে লিখেছিলেন? কলহনের লেখা রাজতরঙ্গিনী। এবং এখানে পাওয়া যায় কাশ্মীরের ইতিহাস, এবং এই বই থেকে জানা যায় যে শ্রীনগরের নামকরণ, শ্রীনগর এর নামকরণ কে করেছিলেন? সম্রাট অশোক। কে করেছিলেন? সম্রাট অশোক। ঠিক আছে, এরপর দেখো, জয়দেব। জয়দেবের লেখা একটা খুব বিখ্যাত বই রয়েছে, তার নাম হচ্ছে গীতা গোবিন্দম। গীতা গোবিন্দম। ঠিক আছে, আরেকটা বই হচ্ছে তোমার
ভগবত গীতা অ্যান্ড গীতা গোবিন্দম। আরেকটা হচ্ছে তোমার ভাগবত গীতা অ্যান্ড গীতা গোবিন্দম। এই দুটা বই হচ্ছে কার? জয়দেবের। চন্দ বরদয়ের লেখা খুব বিখ্যাত একটা বই, তার নাম হচ্ছে বা চন্দ বরদয় বা চন্দ্র বরদয় পৃথ্বীরাজ রাসো, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার কালিদাসকে তো বলা হয় ভারতের শেক্সপিয়ার, তার লেখা বই যেমন মেঘদূত, রঘুবংশম, ঠিক আছে। তাছাড়া ঋতু সমাহার, ঠিক আছে। তাছাড়া শকুন্তলা, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত মাধ্যম শব্দগুলির মধ্যে কোনটির মাধ্যমে ভ্রমণ করা যাবে না? সরি, এখানে প্রশ্নটা ভুল আছে। হ্যাঁ, এখানে প্রশ্নটা হচ্ছে নিচের কোন মাধ্যমগুলির মধ্যে সাউন্ড বা শব্দ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না। প্রশ্নটা ঠিকঠাক ভাবে শুনে নাও। নিম্নলিখিত মাধ্যমগুলির মধ্যে সাউন্ড কোন মাধ্যম দ্বারা ভ্রমণ করতে পারে না? ঠিক আছে, ভ্যাকিউম, দুধ, এয়ার নাকি ইস্পাত? তো মনে রাখবে সাউন্ড বা শব্দ সে কিন্তু ভ্যাকিউম বা যেখানে খালি স্থান, ভ্যাকিউম বলতে কি বোঝায়? খালি স্থান মানে যেখানে হাওয়াও নেই, এরম জায়গায় কিন্তু ট্রাভেল করতে পারে না বা ভ্রমণ করতে পারে না। দেখো, সাউন্ড এবং লাইট, সাউন্ড আর একটা হচ্ছে লাইট, এরা কিন্তু একে অপরের বিপরীত। মনে রাখবে সাউন্ড ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে না, ঠিক আছে, কিন্তু লাইট আবার ভ্যাকিউমে সব থেকে বেশি স্পিডে যায়, ঠিক আছে। সাউন্ড ভ্যাকিউম বা যেখানে শূন্য স্থানে এক জায়গা থেকে আরেক জায়গা ট্রাভেল করতে পারে না, কিন্তু লাইট ভ্যাকিউমে বেশি স্পিডে যায়। দেখো, সাউন্ড হচ্ছে কি, কোনো কাঠটাকে একটা ঘর থেকে আরেকটা ঘরে শুনতে পাওয়া যায়। যদি কোনো একটা মাধ্যম থাকে যেখানে শব্দটা ধাক্কা পাবে, এরম যদি কোনো একটা জায়গা থাকে তাহলে সেখানে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারে। ধরো এটা একটা ঘর, তো এই যে তুমি কথা বলছো, এই কথাটা কিন্তু এই দেওয়ালে ধাক্কা লাগছে, এমন নয় যে এটা এই পারে যাচ্ছে না, ঠিক আছে। তো এই কথাগুলো কিন্তু দেওয়াল পার করেও যায়। কিন্তু যদি তুমি লাইটের কথা বলো, এখানে যদি একটা লাইট জ্বলে, তো এই লাইটটা শুধুমাত্র এই ঘরের মধ্যেই থাকবে। এখানে যদি দরজা লাগানো থাকে তাহলে লাইটটা কি ঘরের বাইরে যেতে পারছে না? তো লাইট সব থেকে বেশি ভ্যাকিউমের মধ্যে ভ্রমণ করতে পারে, কিন্তু সাউন্ড ভ্যাকিউমের মধ্যে ট্রাভেল করতে পারে না, ঠিক আছে। শূন্য স্থানে বা ভ্যাকিউমে লাইটের যে গতিবেগ সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের, দেখো প্রশ্নটা কিন্তু খুব সুন্দর করেছে, মূল ভূখণ্ডের, ঠিক আছে, সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা নাকি কেরালা? তো ভারতের যে টোটাল, ঠিক আছে, এটা হচ্ছে মূল ভূখণ্ড। দেখো, মূল ভূখণ্ড বলতে কি বোঝায়? মূল ভূখণ্ডে কিন্তু এই যে আন্দামান নিকোবর রয়েছে এটাকে কাউন্ট করা হয় না। প্রথমত মনে রাখবে, যদি বলা হয় ভারতবর্ষে তাহলে কিন্তু বা ভারতে, তাহলে আমরা আন্দামান নিকোবরকে যোগ করব, কিন্তু যদি বলা হয় মূল ভূখণ্ড তখন কিন্তু আমরা আন্দামান নিকোবরকে যোগ করব না। তো ভারতের যে মূল ভূখণ্ড রয়েছে তার টোটাল যে উপকূল রেখা রয়েছে, এটা হচ্ছে উপকূল রেখা, মানে সমুদ্র লাগোয়া যে রাজ্যগুলো রয়েছে সেই উপকূল রেখা হচ্ছে টোটাল 75.6 কিলোমিটার, মানে 7516 কিলোমিটার হচ্ছে আমাদের টোটাল উপকূল এরিয়া। তার মধ্যে সব থেকে বেশি উপকূল এরিয়া রয়েছে গুজরাটের কত জানো? গুজরাটের হচ্ছে 1600 কিলোমিটার। তো গুজরাটের হচ্ছে সব থেকে বড় সমুদ্র উপকূল রেখা। সেকেন্ড কে রয়েছে জানো? সেকেন্ড হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ।
সেকেন্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এরপর দেখো কোন কোন রাজ্যের উপকূল রয়েছে, মানে সমুদ্রের সাথে টাচ রয়েছে। এক হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। তাহলে সমুদ্র লাগোয়া রয়েছে তোমার টোটাল 9টা রাজ্য। একটা হচ্ছে তোমার গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। দেখো এইখানে একটা রাজ্য দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার তেলেঙ্গানা। এগুলো কিন্তু সমুদ্রের সাথে অ্যাটাচ নেই, এদের নিজস্ব কোনো উপকূল নেই। ঠিক আছে, এই রাজ্যগুলা। তাহলে টোটাল উপকূল রেখা রয়েছে মূল ভূখণ্ডের 9টা রাজ্যে। তার মধ্যে সব থেকে বেশি এরিয়া যুক্ত আছে কার উপকূল রেখা, সেটা হচ্ছে গুজরাট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত রোগের কোনটি ভাইরাস দ্বারা সৃষ্ট? ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ কোনটি? কলেরা, টাইফয়েড, চিকেন পক্স নাকি যক্ষা? তো ভাইরাস দ্বারা যে রোগ সেটা হচ্ছে তোমার চিকেন পক্স। ঠিক আছে, চিকেন পক্স হচ্ছে ভাইরাস দ্বারা ঘটিত একটা রোগ। দেখো ভাইরাস দ্বারা ঘটিত যে রোগগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে রেবিজ। রেবিজ যেটা কুকুরে কামড়ালে হয়। তারপর কি রয়েছে? চিকেন পক্স। চিকেন পক্স। আর কি রয়েছে? স্মল পক্স। একটা হচ্ছে কোভিড-19, জানো, করোনা ভাইরাস। ঠিক আছে, আর কি কি রয়েছে? হেপাটাইটিস, এটাও কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। চার চার নাম্বার হচ্ছে তোমার ইবোলা, ভাইরাস ঘটিত রোগ। আর কি রয়েছে? পোলিও, ডেঙ্গু, আরেকটা হচ্ছে তোমার এডস। কোন ভাইরাস দ্বারা হয়? HIV। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার ভাইরাস ঘটিত রোগ। এবং কলেরা বা যক্ষা এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দেখো ব্যাকটেরিয়া ঘটিত কোনগুলো রয়েছে? ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত হচ্ছে তোমার একটা হচ্ছে প্লেগ। তোমরা জানো একবার একটা সময় প্লেগ প্লেগ দিয়ে কিন্তু মানে প্রচুর মানুষ এই রোগে মারা গিয়েছিল। এবং মনে রাখবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্রথমবার বায়ো ওয়েপন, ঠিক আছে, বায়ো ওয়েপন, ঠিক আছে, কে ব্যবহার করেছিল? সেটা হচ্ছে আমাদের কলকাতারই, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একজন। কি করেছিল জানো? প্রথমবার যে বায়ো ওয়েপন মানে ব্যাকটেরিয়াকে ইউজ করে মার্ডার করেছিল, সেটা কলকাতার একটা ঘটনা। তিনি কি করেছিলেন? প্লেগ রোগের যে ব্যাকটেরিয়া রয়েছে সেটাকে একটা সিরিঞ্জের মধ্যে নিয়ে একজন মানুষের উপর কি করেছিলেন, মানে ইনজেক্ট করে দিয়েছিল, যার ফলে ওই প্লেগ রোগের ব্যাকটেরিয়ার মাধ্যমে সেই ব্যক্তির মার্ডার হয়। ঠিক আছে, মানে মরে যায়। তো প্রথম বায়ো ওয়েপন দিয়ে যে মার্ডার সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল। ঠিক আছে, এখন যদিও সেটা করছে চায়না, কখনো কোভিড ভাইরাস, কখনো HVP। ঠিক আছে, এরপর দেখো প্লেগ হয়ে গেল, এরপর হচ্ছে ডিপথেরিয়া। ডিপথেরিয়া, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে টিবি, যেটাকে আমরা যক্ষা বলি, টিউবারকুলোসিস। আর একটা হচ্ছে তোমার টাইফয়েড। আর কি রয়েছে? কুষ্ঠরোগ, লেপ্রোসি, এটাও কিন্তু তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিউমোনিয়া, কলেরা, কলেরা, গনোরিয়া, এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তার মধ্যে দেখো যক্ষা বা যেটাকে আমরা টিবি নামে চিনি, টিউবারকুলোসিস। ঠিক আছে, তো এটা যে ব্যাকটেরিয়ার দ্বারা হয় তার নাম কি? তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কি নাম? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস।
ঠিক আছে। কলেরাও একটা বললাম ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আচ্ছা, টিবির জন্য না যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে বিসিজি, ঠিক আছে, বিসিজি টিবি ভ্যাকসিন। এবং 24শে মার্চ আমরা কি করি, ওয়ার্ল্ড টিবি ডে হিসাবে পালন করি, ঠিক আছে। নেক্সট, নিচের একজন ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে ছিলেন? এই যে অপশন চারটা রয়েছে তার মধ্যে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে ছিলেন? শ্রী নীলম সঞ্জীব রেড্ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর এস রাধাকৃষ্ণন, নাকি ডক্টর জাকির হোসেন? তো সর্বকনিষ্ঠ মানে সব থেকে কম বয়সী প্রেসিডেন্ট ছিলেন কে? শ্রী নীলম সঞ্জীব রেড্ডি, ঠিক আছে। তো তার যে কার্যকাল সেটা ছিল 1977 থেকে 82 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে আমাদের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি হচ্ছেন ভারতের 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইনি হচ্ছেন প্রথম নয়, সেকেন্ড মহিলা প্রেসিডেন্ট ভারতের, ঠিক আছে। আচ্ছা, ভারতের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তার কার্যকালটা কত? তার কার্যকাল হচ্ছে তোমার 1950 থেকে 62, ঠিক আছে, প্রায় 12 বছর, ঠিক আছে কার্যকাল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বা এস রাধাকৃষ্ণন, এনার কার্যকালটা হচ্ছে 1962 থেকে 67, সেকেন্ড রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, আর সেকেন্ড রাষ্ট্রপতি ছিলেন। এরপর দেখো ডক্টর জাকির হুসেন, ঠিক আছে, ইনি ছিলেন তোমার 1967 থেকে 69 পর্যন্ত। তারপর এনার ডেথ হয়ে যায় এবং তারপর এনার যে পদ সেটাকে নিয়েছিলেন ভিভি গিরি, ঠিক আছে, কে নিয়েছিলেন? ভিভি গিরি, বুঝতে পেরেছো? আচ্ছা, ভারতের প্রথম মহিলা, ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম মহিলা প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে প্রতিভা পাটিল, প্রতিভা পাটিল, ঠিক আছে। 2007 থেকে 12 কার্যকাল এটা, বুঝতে পেরেছো? তাহলে প্রথম যে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সেকেন্ড রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রথম ভাইস প্রেসিডেন্ট সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রতিভা পাটিল, সেকেন্ড মহিলা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, ভারতের 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভারতের একমাত্র এবং সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি শ্রী নীলম সঞ্জীব রেড্ডি। পরবর্তী, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সদস্য নয়? দেখো, ইউএন এর সিকিউরিটি কাউন্সিল, ইউএন সিকিউরিটি কাউন্সিল, ঠিক আছে। তো ইউএন এর যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে, দেখো ইউনাইটেড নেশনের টোটাল 6টা অর্গান আমি একটু আগেই বলেছি, তার মধ্যে একটা অর্গান হচ্ছে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল। তো এই যে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল বলা হচ্ছে, এটাকে বলা হয় কি জানো? পুলিশম্যান অফ ওয়ার্ল্ড, পুলিশম্যান অফ ওয়ার্ল্ড, বিশ্বের পুলিশ কাকে বলা হয়? ইউএন সিকিউরিটি কাউন্সিলকে, ঠিক আছে। এখানে টোটাল 15টা মেম্বার থাকে, 15 জন মেম্বার বলতে 15টা দেশ, তার মধ্যে 5টা দেশ থাকে পার্মানেন্ট, ঠিক আছে, আর 10টা দেশ থাকে টেম্পোরারি, টেম্পোরারি মেম্বার। তো এই যে 5টা দেশ পার্মানেন্ট রয়েছে তারা কারা কারা? একটা হচ্ছে তোমার আমেরিকা, স্বাভাবিক, আমেরিকা, রাশিয়া, দুটা সব থেকে বড় দেশ, তারপর হচ্ছে চায়না, তারপর হচ্ছে ফ্রান্স, আর একটা হচ্ছে ব্রিটেন, লন্ডন, ব্রিটেন, ঠিক আছে। তো এই যে 5টা দেশ এরা হচ্ছে পার্মানেন্ট মেম্বার, আর এই 10টা টেম্পোরারি মেম্বার থাকে কতদিনের জন্য? 2 বছরের জন্য। এই যারা পার্মানেন্ট মেম্বার রয়েছে এদের কাছে না একটা পাওয়ার থাকে, সেটা হচ্ছে ভিটো পাওয়ার। ভিটো পাওয়ারের সাহায্যে কি করা হয়? ভিটো পাওয়ার লাগিয়ে ধরো কোনো একটা নতুন বিল নিয়ে আসা হলো সিকিউরিটি কাউন্সিলে, যে আমরা রাশিয়ার সাথে কোনো রকম বিজনেস আর আমরা করবো না, কোনো দেশ করতে পারবে না, এরকম একটা বিল নিয়ে এলো, ঠিক আছে। যেহেতু রাশিয়ার কাছে ভিটো পাওয়ার রয়েছে,
তো সেই বিলটার ওপর যদি রাশিয়া ভিটো পাওয়ারের ব্যবহার করে দেয়, সেই বিলটা কিন্তু আর কার্যকরী হবে না। তো এটা হচ্ছে ভিটো পাওয়ার। ঠিক আছে, 5টা দেশের মধ্যে থাকে। কি বলেছে? স্থায়ী সদস্য নয় জাপান। ঠিক আছে, জাপান স্থায়ী সদস্য নয়, বাকি 3টা ঠিক আছে। চলো নেক্সট, নিচের দেশগুলোর মধ্যে কোনটি বিমস্টেকের অংশ নয়? বিমস্টেক, বিমস্টেক সম্পূর্ণ নাম কি? বিমস্টেকের সম্পূর্ণ নাম হচ্ছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল, ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল and economical cooperation। এটা হচ্ছে বিমস্টেকের সম্পূর্ণ নাম। আচ্ছা, বিমস্টেকের স্থাপনা কবে হয়? 1997-এ। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ঢাকা। ঢাকার কোথায়? এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে হচ্ছে বিমস্টেকের হেডকোয়ার্টার। ঠিক আছে, এরপর আমরা দেখব যে এখানে মেম্বার বর্তমানে হেড কে রয়েছে, বিমস্টেকের প্রধান কে রয়েছে বর্তমানে? তার নাম হচ্ছে ইন্দ্রমণি পান্ডে। কি নাম? ইন্দ্রমণি পান্ডে। কোন দেশের? ইন্ডিয়ার। ঠিক আছে, আচ্ছা মেম্বার কারা কারা রয়েছে একবার দেখে নাও। মেম্বার প্রথমত যে দেশটা সেটা হচ্ছে বাংলাদেশ। বে অফ বেঙ্গলের মধ্যে যারা থাকবে, বাংলাদেশ। ঠিক আছে, আর কে রয়েছে? ইন্ডিয়া। ঠিক আছে, মায়ানমার, মায়ানমার, শ্রীলঙ্কা। ঠিক আছে, থাইল্যান্ড। আর কি কে রয়েছে? নেপাল এবং ভুটান। ঠিক আছে, তো দেখো এরপর তোমরা বলবে নেপাল এবং ভুটান তো বে অফ বেঙ্গলের মধ্যে পড়ে না। ঠিক আছে, তো নেপাল এবং ভুটান বাংলা বে অফ বেঙ্গলের মধ্যে না পড়লেও এরা বলছে না আমাদিকে তোমরা একটু যুক্ত করো। এরম সেই একটা সেই বাচ্চা ছেলে থাকে না, দেখবে যখন আমরা ক্রিকেট খেলতে যাই, আমাকে দাদা একটু খেলতে দাও, খেলি। তো সেইরকম হচ্ছে নেপাল এবং ভুটান, এরা বলছে আমাদেরকে একটু যুক্ত করতে দাও, যুক্ত হতে দাও। তার জন্য কি করলো? নেপাল এবং ভুটানকে যুক্ত করলো। দেখো প্রথমে নামটা ছিল কি? বিম, এসটি। দেখো বিম, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। পরবর্তী ক্ষেত্রে নেপাল এবং ভুটান যুক্ত হলো। তো দেখো এখানে কে অংশ নয়? মালদ্বীপ। ঠিক আছে, মালদ্বীপ কিন্তু বিমস্টেকের অংশ নয় বা একটা মেম্বার নয়। পরবর্তী প্রশ্ন, কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিল? গুরু নানক, শ্রী গুরু হরগোবিন্দ জি, শ্রী গুরু তেগ বাহাদুর, নাকি শ্রী গুরু গোবিন্দ সিং জি? তো খালসা পন্থ এটার স্থাপনা করেছিল শ্রী গুরু গোবিন্দ সিং জি 13ই এপ্রিল 1699-এ। এবং মনে রাখবে গুরু গোবিন্দ সিং জি হচ্ছে শেষ শিখ গুরু। ঠিক আছে, দেখো শিখদের হচ্ছে টোটাল 10 জন গুরু, তো অন্তিম গুরু হচ্ছে কে? গুরু গোবিন্দ সিং জি। ঠিক আছে, এবং এই গুরু গোবিন্দ সিং জি কি প্রচার কি করেছিল জানো? 5 কোকার প্রচলন। 5 কোকার প্রচলনটা কি? তো 5 প্রকারের জিনিস যেগুলো ক দিয়ে মানে শুরু, সেটার ব্যবহার তিনি চালু করেছিলেন। যেমন হচ্ছে কেস, শিখদের যে চুল রাখার যে প্রথা সেটা চালু করেছিল গুরু গোবিন্দ সিং জি। কৃপান, কৃপান বলতে একটা তলোয়ারের মতো থাকে, দেখবে পাঞ্জাবিদের কাছে শিখ যারা তাদের কাছে থাকে। একটা হচ্ছে কঙ্গা, কঙ্গা মানে হচ্ছে চিরুনি। একটা হচ্ছে কাচ্ছা, আর একটা হচ্ছে কড়া।
কড়া মানে হচ্ছে হাতের বালা, দেখবে মোটা একটা হাতের বালা যারা শিখ হয় তারা কিন্তু পরে। তো এই 5 প্রকারের যে ককার, এটার প্রচলন চালু করেছিল কে? শ্রী গুরু গোবিন্দ সিং জি, যিনি ছিলেন অন্তিম গুরু। আচ্ছা, শিখদের প্রথম গুরু কে ছিলেন? শ্রী গুরু নানক। ঠিক আছে, শ্রী গুরু নানক। এরপর মনে রাখবে এই যে শ্রী গুরু তেগ বাহাদুর রয়েছে না, তো এনার মাথাটা বা যে কি বলবো এটাকে, মাথাটাকে কেটে নিয়েছিল কে জানো? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কি বলেছিল গুরু তেগ বাহাদুরকে? ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। কিন্তু গুরু তেগ বাহাদুর বলেছিলেন, মানে কি, মানে মেন কথা যেটা বলেছিল যে হয় আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, না হলে আপনার মাথাটা কেটে নেওয়া হবে। ঠিক আছে, ঔরঙ্গজেব বলেছিল তেগ বাহাদুরকে। তখন শ্রী গুরু তেগ বাহাদুর বলেছিলেন যে আমার মাথাটা কেটে নিন, কিন্তু আমি ধর্মান্তরিত হব না বা ধর্ম পরিবর্তন করব না। তো সত্যি সত্যি ঔরঙ্গজেব কিন্তু গুরু তেগ বাহাদুরের মাথাটা কেটে নিয়েছিলেন। ঠিক আছে, তো আজকে দেখো যে প্রশ্নগুলো ছিল আরআরবি এনটিপিসি 2020 28 ডিসেম্বরের সেটে, ঠিক আছে, 28 ডিসেম্বরের 2020 এই সেটে যে জিকে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এরপর কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল, কিন্তু 2020 প্রশ্নপত্র বা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স এখন গুরুত্বপূর্ণ নয়, তার জন্য সেগুলো বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, পরের দিন একটা ডাব্লিউপি কেপির ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।